গল্প গ্লোবাল। এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। পাপিষ্ঠ প্রতিভা। রচনা পাঁচকড়ি দে। আবহ, শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। আজকের গল্প পাপিষ্ঠ প্রতিভা। আমাকে যে কোনোদিন কলকাতা ছেড়ে সুদূর মুর্শিদাবাদে এসে বাসা নিতে হবে এ আমি কল্পনাও করিনি। কিন্তু ঘটনাচক্রে মানুষকে সবই করতে হয়। নতুন চাকরি পেয়ে এখানকার কলেজের প্রফেসর হয়ে এসেছি। এখনো পর্যন্ত এই জায়গাটার সঙ্গে এবং এখানকার লোকজনেদের সঙ্গেও খুব একটা মনের মিল হয়ে ওঠেনি। কেউ বড় একটা আমার কাছে আসে না, আমিও বড় একটা কারো কাছে যাই না। একমাত্র ডাক্তার কেশববাবুর সঙ্গেই আমার বন্ধুত্ব গড়ে উঠেছে। মধ্যবয়স্ক সদালাপী মানুষ, সময় পেলেই আমার বাসায় চলে আসেন, খোঁজ খবর নেন, গল্পগুজব করেন। উনি এখানকারই বাসিন্দা। আজও মনে মনে তার কথাই ভাবছিলাম। হঠাৎ বাইরে একটা গলার আওয়াজ শুনতে পেলাম। আমার নাম ধরে কেউ ডাকছেন। সত্যেন্দ্রনাথ বাবু বাসায় আছেন? আমার কাজের লোকটি দরজা খুলে দিল। আমি উৎসুক হয়ে অপেক্ষা করতে লাগলাম। ইনি আবার কে? একটু পরেই এক কঙ্কালসার চেহারার ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়ালেন। আগে একে কখনো দেখেছি বলে মনে করতে পারলাম না। একজন অপরিচিত লোককে যেভাবে অভ্যর্থনা করা উচিত আমি তাই করলাম। উঠে দাঁড়িয়ে বসতে বললাম। বসুন। লোকটি ম্লান হেসে বললেন, আমার চেহারায় যে বিশেষ পরিবর্তন হয়েছে তা আমি জানি। মাঝে বোধহয় 3 কি 4 বছর আমাদের দেখা সাক্ষাৎ হয়নি। এবার আমি লোকটিকে চিনতে পেরে চমকে উঠলাম। হরনাথ বাবু, কি আশ্চর্য, আপনি! হ্যাঁ, আমি বটে। আমি যখন কলেজে ভর্তি হয়েছিলাম হরনাথবাবু তখন সেই কলেজের প্রাক্তন ছাত্র। পাশ করে বেরিয়ে যাওয়ার পরও দীর্ঘদিন ওই কলেজের সাথে তার সম্পর্ক ছিল। লম্বা চওড়া খেলোয়াড়ের মতো চেহারা ছিল, প্রচণ্ড পরোপকারী ছিলেন। একসময় আমার বেশ অর্থনৈতিক সমস্যা চলছিল। সেই অভাবের সময় ইনি আমাকে নানাভাবে সাহায্য করেছিলেন। নানান কারণে আমি এই মানুষটির কাছে আজও ঋণী। লজ্জিত হয়ে বললাম, আপনাকে দেখলে যেন চিনতে পারা যায় না, অনেক পাল্টে গেছেন। হ্যাঁ, এখন আর কেউ চিনতে পারে না। হরনাথবাবুকে দেখলে মনে হয় যেন কোনো কঠিন রোগে ভুগছেন। কিন্তু ও বিষয়ে কিছু জিজ্ঞেস না করে বললাম, এই নির্বান্ধ পুরীতে যে আপনার দেখা পাবো এ আমি ভাবতেই পারিনি। তামাক খাবেন তো? না, ওসব আমি অনেকদিন ছেড়ে দিয়েছি। এখন যে কাজের সঙ্গে যুক্ত আছি তাতে মাথাটা খুব সাফ রাখা উচিত। এই বলে তিনি একটু ব্যস্ত হাতে 2-3 মুখ মুছলেন। শুধু চেহারাই নয়, তার হাবে ভাবেও কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করছি। বললাম, আপনি মুর্শিদাবাদে কেন? 3 মাস হলো আমি এখানে বাস করছি। গতকালই জানতে পারলাম যে তুমি প্রফেসর হয়ে এখানে এসেছো। হরনাথবাবুর সাথে আমার শেষবার দেখা হয়েছিল 4 বছর আগে। তারপর চিঠিতে যোগাযোগ ছিল,
কিন্তু দীর্ঘদিন হলো ওর কাছ থেকে আমি কোনো চিঠি পাইনি। আমার চাকরি পাওয়ার খবরটাও চিঠি লিখে ওকে জানিয়েছিলাম। বললাম, তাহলে আপনি আমার কোনো চিঠি পাননি? না, না পাবার কারণও আছে। এই ক বছর তো আমি আর ওই এক জায়গাতে ছিলাম না। কোথায় ছিলেন? পশ্চিমে ঘুরে বেড়াচ্ছিলাম। এখন এখানেই বসবাস করব বলে ঠিক করেছি, আমি আর কমলা। কমলা হরনাথবাবুর কন্যা, কিন্তু তার আর এক কন্যা, তার স্ত্রী, তারা এখন কোথায়? হরনাথবাবু বোধহয় আমার মনের ভাব বুঝতে পারলেন। বললেন, তুমি খবরটা জানো না, আমি বর্তমানে বিপদনিক। স্ত্রী মারা যাবার পরপরই মেয়েটাও চলে গেল। আমি স্তম্ভিত হয়ে গেলাম। চেষ্টা করেও মুখ দিয়ে কোনো সান্ত্বনা বাক্য বেরোলো না। হরনাথবাবু বললেন, হ্যাঁ, কমলাটার এখনো পর্যন্ত বিয়ে দিতে পারিনি, বয়স বাড়ছে। হরনাথবাবুর যে টাকার অভাব নেই তা আমি জানি। বসে খেলেও দিব্যি দিন চলে যাওয়ার কথা। তার লেখালেখির শখও ছিল, আমি জানতাম। প্রসঙ্গ ঘোরাবার জন্য বললাম, এখন নতুন কিছু লিখছেন নাকি? এ প্রশ্নে তার চোখ মুখ বেশ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, হ্যাঁ, এখানে সম্পূর্ণ নতুন ধরনের বই লিখছি। ও তাই নাকি? কি বিষয়? বইটার নাম দিয়েছি পাপিষ্ঠ প্রতিভা। আমার বিশ্বাস এই চোর, ডাকাত, জালিয়াত, খুনি, এদের মধ্যে যত ক্ষমতা সম্পন্ন, যত শক্তিশালী মানুষ জন্মেছে, তত আর অন্যত্র জন্মায়নি। যথার্থ প্রতিভাশালীর অনুসন্ধান করতে হলে পাপিষ্ঠের মধ্যেই অনুসন্ধান করা প্রয়োজন। বেশ উত্তেজিত ভঙ্গিতে হরনাথবাবু কথাগুলো বললেন। আমি ভাবলাম উনি ব্যঙ্গার্থেই কথাগুলো বলছেন। কি উত্তর দেব ভাবছি, এমন সময় ডাক্তার কেশববাবু এসে হাজির হলেন। ঘরে একজন অপরিচিত লোক বসে রয়েছেন দেখে তিনি সরে পড়বার তাল করছিলেন, কিন্তু আমি তাকে যেতে দিলাম না। তার সাথে হরনাথবাবুর পরিচয় করিয়ে দিয়ে বললাম, হরনাথবাবু, দুর্বৃত্ত সম্বন্ধে যদি আলোচনা করতে চান তবে এই ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে পারেন। এনাকে সরকারি কাজের খাতিরে অনেক চোর, ডাকাত, খুনিকে প্রায় সর্বদাই দেখতে হয়। এর কাছ থেকে আপনার লেখার অনেক উপাদান পেয়ে যাবেন। কি সর্বনাশ! আপনাকে তাহলে সর্বদাই দুর্বৃত্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হয়? না, সর্বদাই নয়, তবে দুর্বৃত্তরা যাদের সর্বনাশ করে তাদের কাটাছেঁড়া করে আমাকে দেখতে হয়। এবং কাজটা যে খুব একটা সুখকর নয় সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই একটু আগেই এক বৃদ্ধের পোস্টমর্টম করে এলাম। মোগলপাড়ায় লোকটা খুন হয়েছে। আমি বিস্মিত হয়ে বলে উঠলাম, খুন? কোথায়? আশ্চর্য, তুমি এখনো শোনোইনি? এটা নিয়ে তো শহরময় হইচই পড়ে গেছে। এমন খুন খুব একটা ঘটে না। খুনি এখনো ধরা পড়েনি। খবরটা শুনে হরনাথবাবু কিরকম একটা উদ্ভটভাবে হেসে উঠলেন। আমি আর ডাক্তারবাবু দুজনেই তার মুখের দিকে তাকালাম, কিন্তু তার মুখে কোনো ভাবান্তর লক্ষ্য করলাম না। খুনের খবর তাকে বিন্দুমাত্র বিস্মিত করেনি। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা ঠিক কি ঘটেছে? যা ঘটেছে তা হলো যোধমাল মারোয়ারি খুন হয়েছে। তুমি বোধহয় লোকটার নাম শুনেছ। চকে বড় একটা গদি আছে, টাকা ধার দেওয়াই এর ব্যবসা। সুদের ব্যাপারে লোকটা জোঁকের চাইতেও বড় শোষক। কাল নিজের গদির মধ্যেই চকের মতো ওরকম একটা জনবহুল জায়গায় দিনের বেলায় তাকে একজন খুন করে সিন্ধুকে যা ছিল নিয়ে পালিয়েছে। সে যখন যোধমলের ঘর থেকে বেরিয়ে আসছিল সেই সময় যোধমলের চাকরের সঙ্গে তার দেখা হয়। খুনি তার সামনে দিয়ে সহজভাবেই বেরিয়ে যায়। পরে চাকর ঘরে ঢুকে মনিবের অবস্থা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে। ততক্ষণে খুনি উধাও। চাকর ছাড়া আর কেউ তাকে দেখতে পায়নি? হ্যাঁ, অনেকেই দেখেছে। তাদের কাছ থেকেই পুলিশ খুনির চেহারার বর্ণনাও পেয়ে গেছে। ফলে খুব বেশি দিন লুকিয়ে থাকতে পারবে বলে মনে হয় না, ধরা পড়ে যাবে। আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কিরকম বর্ণনা দিয়েছে? লম্বা, মাঝবয়সী,
গায়ে একখানা বালাপোষ ছিল, মুখে লম্বা দাড়ি, চোখে বড় রোদ চশমা। লোকটা একটু কুঁজো আর খুঁড়িয়ে হাঁটে। সুদখোর লোকের শত্রুর অভাব নেই, তাদের মধ্যে হয়তো কেউ খুনটা করেছে। যেই করুক, লোকটার সাহস আছে বলতে হবে। দিন দুপুরে এভাবে। হরনাথবাবু আবার হেসে উঠলেন। ডাক্তারবাবু কথা শেষ না করে থেমে গেলেন। হরনাথবাবু বললেন, ডাক্তারবাবু, আপনি যা বললেন তা ঠিক, আপনার এই কথাটা ঠিক, কিন্তু একটা বিষয়ে আপনার ভীষণ ভুল হচ্ছে। কোন বিষয়ে? এ খুনি কখনো ধরা পড়বে না, কখনো না, দেখে নেবেন। কেন এই কথা বলছেন কেন? পুলিশ খুনির যে বর্ণনা পেয়েছে তাতে এত বিশেষত্ব আছে যে তাকে ধরাটা খুব একটা সহজ হবে না। ডাক্তারবাবু বেশ অবাক হয়ে বললেন, আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। আপনার কাছেই তো শুনলাম খুনি লম্বা, মাঝবয়সী, গায়ে একটা মোটা বালাপোষ ছিল। তো গায়ে যদি বালাপোষ থাকে তাহলে তো লোকটা মোটা না রোগা তা নিশ্চিত করে বোঝার উপায় নেই। তারপর ধরুন, ওই যে সকলে বলছে লোকটা একটু কুঁজো, একটু খুঁড়িয়ে চলে, লম্বা দাড়ি, চোখে বড় রোদ চশমা। তো আপনি কি মনে করেন যে খুনি এর একটা বৈশিষ্ট্য এখনো পর্যন্ত আর বিদ্যমান রেখেছে? মানে আপনি বলছেন যে সে ছদ্মবেশে এসেছিল? নিশ্চয়ই। চশমা ও দাড়ি 1 মিনিটের মধ্যেই সরিয়ে ফেলেছে। কুঁজো আর খুঁড়িয়ে চলা, সেও তো রাস্তায় নেমেই ত্যাগ করেছে। বালাপোষটাও নিশ্চয়ই এতক্ষণে নিরুদ্দেশ হয়েছে। এবার বলুন, যে সব লোক এই খুনিকে দেখেছিল তারা আর একে চিনতে পারবে? খুনির সঙ্গে সারাদিন ধরে কথা বললেও তাকে ধরতে পারবে না। ডাক্তারবাবু বেশ মনোযোগ দিয়ে হরনাথবাবুর কথা শুনছিলেন। এবার বললেন, আপনি যা বলছেন তা ঠিক, তবে শুধু চেহারার ওপর তো আর নির্ভর করছে না। অনেক খুনি ছদ্মবেশ সত্ত্বেও ধরা পড়েছে। অনেক সময় এইসব বুদ্ধিমান লোকেরা কিন্তু বেশি বুদ্ধি খাটাতে গিয়ে ধরা পড়ে যায়। যদি সে ঘোরতর গাধা হয় তো ধরা পড়ে যাবে, কিন্তু আপনার কথা শুনে মনে হয় না এই লোকটা এমন গাধা। এই সহজে কোনো ভুলচুক করবে না। আমি বাজি রেখে বলতে পারি এই লোক কখনো ধরা পড়বে না, দেখে নেবেন। এতক্ষণ আমি চুপচাপ বসে দুজনের কথা শুনে যাচ্ছিলাম। এবার বললাম, কিন্তু হরনাথবাবু, আপনার কথা যদি ঠিক হয় তাহলে সেটা খুবই দুঃখের বিষয় হবে। এরকম একজন দুর্বৃত্তের ধরা পড়াটাই দরকার। ঈশ্বরেরও একটা বিচার আছে তো। কোনটা বিচার আর কোনটা অবিচার সেটা কে ঠিক করবে সত্যেন্দ্র? যে লোকটাকে আমরা খুনি বলছি, কি কারণে সেই ভয়াবহ কাজটা করেছে তা কি আমরা জানি? ওই সুদখোর লোকটার খুন হওয়াই তো দরকার ছিল। আমি তোমাকে সত্যি কথা বলবো সত্যেন্দ্র, খুনি ধরা পড়ুক এটা আমি চাই না। হরনাথবাবুর এই কথাটা আমি ঠিক মেনে নিতে পারলাম না, কিন্তু এর সঙ্গে এ নিয়ে তর্ক করাও বৃথা মনে হলো, তাই চুপ করে গেলাম। উনি আমাকে তার বাড়ির ঠিকানা দিয়ে বললেন, একদিন যেও। পরদিনই আমি হরনাথবাবুর সাথে দেখা করতে গেলাম, বোধহয় খানিকটা কৌতূহলের বশেই। আমি যে হরনাথবাবুকে চিনতাম এ লোক যেন ঠিক সে লোক নয়। এতটা পরিবর্তন একজন মানুষের হয় কিভাবে? পরপর দুটো আঘাত পেয়েছেন ঠিকই, কিন্তু তবুও এতটা পরিবর্তন। ঠিকানা অনুযায়ী বাড়িটার সামনে এসে বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম। জরাজীর্ণ একটা বাড়ি, বোধহয় বাদশাহী আমলের তৈরি। বেশিরভাগ অংশই ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে, চুনবালির চিহ্নও আর নেই, দরজা জানলাও ভাঙা। হরনাথবাবুকে আমি যে বাড়িতে বাস করতে দেখেছি তার পক্ষে এরকম একটা প্রায় ভগ্নস্তূপের মধ্যে কিভাবে বাস করা সম্ভব সেইটা ভেবেই বিস্মিত হয়ে পড়ছি। মনে মনে ভাবলাম, তিনি বোধহয় শুধু তার স্ত্রীকন্যাকেই হারাননি, টাকা কড়িগুলোও বোধহয় সব গেছে। আমি ধীরে ধীরে এই নির্জন বাড়ির ভেতর প্রবেশ করলাম। একটু এগিয়ে গিয়ে ডাকলাম, বাড়িতে কেউ আছেন? একটা ঘর থেকে একটি তরুণী বেরিয়ে এলো। চিনতে পারলাম, এ কমলা। 4 বছর আগে যখন একে দেখেছিলাম তখন এর বয়স ছিল 12। এই 4 বছরের মধ্যে কমলার অনেক পরিবর্তন ঘটে গেছে। নবযৌবন তার সর্বাঙ্গে। ও যেখানটায় এসে দাঁড়ালো সেখানটায় যেন অপরূপ রূপলাবণ্যের আলো ছড়িয়ে পড়ল।
সলজ্জ মুখে বলল, আসুন, বাবা বাইরে গেছেন, এক্ষুনি চলে আসবে। সে আমাকে একটা ঘরে নিয়ে এলো। ঘরটা ভাঙাচোরা হলেও দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে ঘরে আসবাবপত্র কিছু নেই বললেই চলে। বুঝলাম হরনাথবাবু অসম্ভব দারিদ্র্যের মধ্যে পড়েছেন। আমি মনের ভাব গোপন করে নিয়ে একটা চেয়ারে বসলাম। কমলা এখন বড় হয়েছে, বুদ্ধিমতী মেয়ে। আমার মনোভাব বোধহয় বুঝতে পারল। বলল, বাবা নির্জনে তার বই লিখবেন বলে এখানে এসেছেন। ও আচ্ছা, হ্যাঁ, নতুন বইটার কথা উনি বলেছিলেন। কমলার মুখে মুহূর্তের জন্য একটা ভাবান্তর লক্ষ্য করলাম। পর মুহূর্তেই স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনি কিন্তু ঠিক সেই রকমই আছেন। এই এতদিনে চেহারার কোনো পরিবর্তন হয়নি। আমি হেসে বললাম, আমি তোমাকে সেই তেমনই ছেলে মানুষটি দেখব আশা করেছিলাম। আপনার সঙ্গে দেখা করতে আমার ভয় হচ্ছিল। কেন? কি জানি, আপনি কত লোকে আমাদের আর কোনো খবরই নেয় না। তুমি কি আমাকেও তেমন মনে করছো? না, তা নয়, তবে কি কমলা? এই আগে যারা প্রায়ই আমাদের কাছে আসতো, আমাদের আদর যত্ন করত, বাবাকে খাতির করত, তারা একসময় খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিল। আসলে অসুখে পড়ে বাবার শরীরটা ভেঙে গেল, আর তারপর থেকেই বড় খিটখিটে হয়ে পড়েছেন। তাই বোধ হয় সেই জন্য আর কেউ যোগাযোগ রাখে না। তাদেরও খুব একটা দোষ দেওয়া যায় না। বাবা এখন হঠাৎ হঠাৎ রেগে ওঠেন, যা মুখে আসে বলে দেন। পরে অবশ্য আবার দুঃখিত হন, কিন্তু অন্য লোক কেন সহ্য করবে এসব? আপনাকে আগে থেকেই বলে রাখছি, না হলে হয়তো আপনিও। আমি বাধা দিয়ে বলে উঠলাম, তুমি জানো না কমলা, আমি তোমার বাবার কাছে কতখানি ঋণী হয়ে আছি। তিনি হাজার গালাগালি দিলেও আমি রাগ করব না। আপনি এখন এই কথা বলছেন? কমলা থেমে গেল। বাইরে পায়ের শব্দ শোনা গেল। কমলা বলল, ওই বাবা এসে গেছেন। হরনাথবাবু ঘরে ঢুকলেন। দেখলাম আজ তার মুখটা গতকালের থেকেও বেশি বিবর্ণ। আমাকে দেখে আনন্দিত হয়ে বললেন, যে বসো বসো সত্যেন্দ্র, আমি তোমাকে দেখে সত্যিই খুব খুশি হয়েছি। এই ভাঙাচোরা বাড়ি দেখে খুব অবাক হয়েছে নিশ্চয়ই। এই বাড়িটা ভাঙা বাড়ি বটে, তবে আমার কাজের পক্ষে কিন্তু খুবই উপযুক্ত। বেশ নির্জন, আরে কোনো গোলমাল নেই। এইরকম একটা জায়গায় আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। আমার বইখানা লেখা শেষ হয়ে গেলেই কিন্তু আমি আবার কলকাতায় ফিরে যাব। এই পর্যন্ত বলে হরনাথবাবু ইঙ্গিতে মেয়েকে ঘর থেকে চলে যেতে বললেন। কমলা ঘর থেকে বেরিয়ে যেতেই হরনাথবাবু বললেন, কেমন, কাল কি বলেছিলাম পুলিশ কখনোই এই খুনিকে ধরতে পারবে না? এই দেখো দেখো কাগজে কি লিখেছে দেখো। সত্যি কথা বলতে কি, যোধমলের খুন সম্বন্ধে আমি আর আদৌ কোনো চিন্তা করিনি। সুতরাং কি বলবো বুঝতে পারলাম না। আমাকে চুপ করে থাকতে দেখে হরনাথবাবু বললেন, নিশ্চয়ই তোমার মনে আছে এই সম্বন্ধে আমি কি বলেছিলাম? তোমার বন্ধু ওই ডাক্তারের বিশ্বাস যে খুনি নিশ্চয়ই খুব শীঘ্রই ধরা পড়ে যাবে। আমি বলছি সম্পূর্ণ ভুল। যে ডাক্তার ভেবেছে পুলিশ চেহারার বর্ণনা পেয়ে গেছে বলেই ধরে ফেলবে। পুলিশ যে পন্থা ধরে এগোচ্ছে তার সব কাগজেই বেরিয়েছে। আমি যা বলেছি ঠিক তাই ঘটেছে। দেখো, গত 24 ঘন্টার মধ্যে পুলিশ 3 জনকে ধরেছে। খুনির চেহারার সঙ্গে এদের চেহারার কোনো কোনো জায়গায় মিল আছে বলে পুলিশ তাদের ধরেছে। একজনের লম্বা দাড়ি ছিল, একজন একটু কুঁজো ও খোঁড়া, আর একজনের চেহারার বর্ণনা এখানে দেখতে পাচ্ছি না। হয়তো তার অপরাধ যে তার চোখে একটা বড় কালো চশমা ছিল। কিন্তু এই 3 জন সহজেই প্রমাণ করে দিয়েছে যে তাদের সাথে এই খুনের কোনো সম্পর্ক নেই। দেখতে পাচ্ছি 24 ঘন্টার মধ্যে আমাদের বুদ্ধিমান পুলিশ 3-3টে ভুল করে ফেলেছে। তবে এখানেই নিশ্চয়ই থামবে না, আরো 2-10টা ভুল করবে। এই বলে হরনাথবাবু আনন্দে হাত কচলাতে লাগলেন, যেন এই চিন্তাতেই তার অপার আনন্দ। আমি তার মতে মত দিতে পারবো না ভেবে ও কথার কোনো উত্তর না দিয়ে খবরের কাগজ দেখতে লাগলাম। আর তিনি চঞ্চলভাবে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। একসময় হঠাৎ আমার সামনে দাঁড়িয়ে পড়ে বললেন, ৩,৫৪০ টাকা, মন্দ নয়। আরো আশ্চর্যের বিষয়, অধিকাংশই বড় নোট।
এবং তাদের নম্বরও লেখা ছিল, কিন্তু একখানারও নম্বর পাওয়া যায়নি। যদুমলের কর্মচারীরা বলেছে যে একখানা খাতায় এইসব নোটের নম্বর লেখা ছিল। খুব সম্ভব ওই খুনটা যে করেছে খাতাখানা সেই নিয়ে গেছে। কিছু একটা বলা প্রয়োজন মনে করে বললাম, দেখা যাচ্ছে লোকটা যদুমলের বাড়ির সব খবরই জানতো। হরনাথবাবু মাথা নেড়ে বললেন, অনেকেই তো তাই মনে করবে, কিন্তু আমি তা মনে করি না। এই লোকটার পক্ষে যে যদুমলের বাড়ির সব খবর রাখতেই হবে তার তো কোনো মানে নেই। সে শুধু ঠিক করে নিয়েছে কিভাবে যদুমলকে খুন করে তার টাকাগুলো হাতাবে। তারপর মাথা ঠিক রেখে কার্যোদ্ধার করে নিয়েছে। সে যদি সাধারণ চোর হতো তাহলে সামনে যা পেত তাই নিয়ে যেত। এ লোক তেমন নয়, তাড়াহুড়ো করে কাজ সারেনি, পরিকল্পনা করে কাজ করেছে। মনে হয় তার প্রয়োজনটাও খুব বেশি ছিল। এমন সময় কমলাকে এদিকে আসতে দেখে তিনি প্রসঙ্গটা ঘুরিয়ে দিলেন। অন্য কথা ওঠায় আমিও আশ্বস্ত হলাম। এই খুনের বিষয়ে আলোচনা করতে আমার আর বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। এরপর প্রায় ঘন্টা দুয়েক অনেক কথাবার্তা হলো। হরনাথবাবু চিরকালই কথা বলতে ওস্তাদ, তার পড়াশোনাও যথেষ্ট। খুব কম বিষয় ছিল যা তিনি জানতেন না। দেখলাম তার আর্থিক টানাটানি চললেও জ্ঞানের ঝুলিতে কোনো টান পড়েনি। তবে অনেক বিষয়ে তার মতামত কীরকম একটা বিদঘুটে ভাবনার পরিচয় দিচ্ছে। কমলার সাবধানবাণী আমার মনে ছিল, সুতরাং আমি তার কোনো কথারই কোনো প্রতিবাদ করলাম না। ফলে অপ্রীতিকর ঘটনাও আমাদের মধ্যে কিছু ঘটল না। চলে আসার সময় হরনাথবাবু বারবার অনুরোধ করলেন আবার আসার জন্য। আমায় বিদায় জানিয়ে দরজা বন্ধ করে দেবার জন্য কমলা আমার সঙ্গে বাইরের দরজা পর্যন্ত এসেছিল। দরজার কাছে দাঁড়িয়ে বলল, আবার আসবেন। আপনাদের সঙ্গে কথা কইতে পারলে বাবা ভালো থাকেন। আমি বেরিয়ে এলাম। কমলার সুমধুর কণ্ঠের আকুল অনুরোধ আমার কানে বেজেই চলল। এরপর থেকে আমি প্রায়ই হরনাথবাবুর বাড়িতে যেতাম। কমলার সঙ্গেও আমার প্রায়ই দেখা হতো। বাপ মেয়ে দুজনেই আমাকে বেশ খাতির করতেন। কিন্তু আমি শত চেষ্টা করেও সেই ভাঙা বাড়িটা থেকে বিষাদের ছায়া দূর করতে পারলাম না। কি যেন একটা কালো মেঘ কমলা আর হরনাথবাবুকে আচ্ছন্ন করে রাখত। এর কারণটা যে কি তা আমি অনেক ভেবেও বার করতে পারলাম না। সাহস করে হরনাথবাবুকে কিছু জিজ্ঞাসাও করতে পারলাম না, পাছে তিনি অসন্তুষ্ট হন। কমলাকেও জিজ্ঞাসা করতে সাহস হলো না। তবে এই গুপ্ত বিষাদের কারণ খুঁজে বের করার চেষ্টা ছাড়লাম না। কমলার অমন নিষ্পাপ সুন্দর মুখেও বিষাদের ছায়া ঘনীভূত হতে লাগল। তার মুখ দেখে মনে হলো সে বোধহয় গোপনে কাঁদে। কিন্তু কেন? হরনাথবাবু কি একখানা বই লিখছেন। তার বিশ্বাস বইখানা ছাপা হলেই তার মান সম্মান খ্যাতি অর্থ সবই আবার ফিরে আসবে। এখন আমি প্রায় তাদের বাড়িতে যাই, কিন্তু তাকে কখনো লেখালেখি করতে দেখিনি। অথচ তিনি সর্বদাই তাঁর এই বইয়ের কথা বলতেন। বইটা বেরোলেই তিনি বড়লোক হয়ে যাবেন। আমি তাঁর এই আকাশ কুসুম কল্পনার কোনো প্রতিবাদ করতাম না, কারণ আমি বুঝতে পারছিলাম তার মেজাজ দিন দিন আরও খারাপের দিকেই যাচ্ছে। তবে একটা জিনিস বুঝেছিলাম, তাঁর এই বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা শুধু কমলাকে সুখী রাখার জন্যই। একদিন কথায় কথায় আমাকে বলেও ছিলেন তাঁর এই ইচ্ছের কথাটা। বুঝলে সত্যেন্দ্র, কমলাই আমার জীবনের একমাত্র অবলম্বন। এটা ভালো ঘরে বিয়ে দিয়ে ওকে সুখী রেখে যাওয়াটাই আমার জীবনের শেষ ইচ্ছে। প্রায় 3 সপ্তাহ হয়ে গেল যদুমল খুন হয়েছে। পুলিশ এখনও তার হত্যাকারীকে ধরতে পারেনি। তারা 2-3 জনকে ধরেছিল, কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ক্রমে লোকে যদুমলের খুনের কথা প্রায় ভুলেই আসছিল। হরনাথবাবু এই হত্যাকাণ্ডের কথা বারবার না তুললে আমিও নিশ্চয়ই এ কথা ভুলেই যেতাম। তিনি এই খুনের কথা বলতে বিরক্ত হতেন না। তিনি স্পষ্টতই বুঝিয়ে দিতেন যে তিনি যদুমলের মৃত্যুতে একেবারেই দুঃখিত নন। তার হত্যাকারী ধরা না পড়লে তিনি সন্তুষ্ট বই অসন্তুষ্ট হবেন না। তবে হরনাথবাবু কখনোই এই খুনের কথা
কমলার সামনে বলতেন না। এ বিষয়ে তিনি অত্যন্ত সতর্ক থাকতেন। কমলা কখনো হঠাৎ এসে পড়লে তিনি তৎক্ষণাৎ অন্য প্রসঙ্গে চলে যেতেন। হরনাথবাবুর ব্যাপারে আমি আলাদা করে কখনো কমলার সাথে কথা বলার সুযোগ পাইনি। যখনই যেতাম দেখতাম হরনাথবাবু বাড়িতেই রয়েছেন। এতদিন পর আজ আমার ভাগ্য সুপ্রসন্ন হলো। গিয়ে দেখলাম আজ হরনাথবাবু বাড়িতে নেই। কমলা একাই বসে সেলাই করছিল। আমায় বসতে বলে বলল, এই হাতের কাজটা আজই শেষ করতে হবে। বসুন, বাবা এখনই চলে আসবেন। আমি কিছুক্ষণ চুপ করে বসে তার সেলাই দেখতে লাগলাম। তাকে আলাদা পেলে গোপনে যা জিজ্ঞেস করব বলে ভেবে রেখেছিলাম, এখন কিছুতেই সাহস করে তা জিজ্ঞেস করতে পারলাম না। বললাম, কমলা, এত পরিশ্রম করলে অসুস্থ হয়ে পড়বে যে। আপনি যতটা ভাবছেন ততটা পরিশ্রম আমার হচ্ছে না, তবে শখ করেও আমি খাটছি না। তা আমি জানি। তুমি রাজি থাকলে আমি তোমার এ পরিশ্রম বন্ধ করে দিতে পারি। কমলার মুখ লাল হয়ে উঠল। সে এখন আর নিতান্ত বালিকা নয়। আমার কথার অর্থ বুঝেছে। চট করে কোনো উত্তর দিতে পারল না। বললাম, কমলা, যদি তোমার কোনো আপত্তি না থাকে তো। কমলা কাজ ফেলে উঠে দাঁড়ালো। করুণ কণ্ঠে বলল, দয়া করে আর কিছু বলবেন না। কেন কমলা? না না, আর কিছু বলবেন না। এ হতে পারে না। কেন হতে পারে না? তুমি কি আমাকে... আপনি জানেন না এখন আমাদের অবস্থা কিরকম। বাবার কথায় আপনি বিশ্বাস করবেন না। আমাদের সে স্বাচ্ছন্দ্য আর নেই। বাবার এক পয়সা রোজগার নেই। আমি সেলাই করে যা পাই তাতেই কোনো রকমে আমাদের চলে যায়। কমলা এতটাই মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে কথা বলছিল যে আমি তার মুখটাই দেখতে পাচ্ছিলাম না। বললাম, তুমি কি মনে করো আমি তোমাদের টাকা পয়সার প্রত্যাশা করি? আমি বড় লোক নই কমলা, তবে আমার যা আয় তা দিয়ে তোমাকে আর তোমার বাবাকে সুখে রাখতে পারবো। কমলা মুখ না তুলে একই রকমভাবে নত মুখেই বলল, আপনার অনুগ্রহ আমার চিরকাল মনে থাকবে সত্যেন্দ্রবাবু। আমাদের বিয়েটা অসম্ভব। আমি জানি আপনি ভুল বুঝছেন। সব কথা আমি বলতে পারবো না। তুমি কি আমাকে বিশ্বাস করো না? এইবার কমলা মুখ তুলল। দেখলাম তার দু চোখ ভরা বর্ষার পুকুরের মতো জলে টলটল করছে। কাতর কণ্ঠে বলল, আপনি যদি সব জানতেন তাহলে হয়তো এতটা দয়া করতেন না। একটাই অনুরোধ, আমরা খুব কষ্টে আছি সত্যেন্দ্রবাবু। সবাই আমাদের ছেড়ে গেছে। আপনি যেন আমাদের ত্যাগ করবেন না। আপনি... কমলা কথা শেষ করতে পারল না। তার গলা বুঁজে এলো। আমি কাছে গিয়ে তার হাত দুটো চেপে ধরে বললাম, কমলা, তুমি যা বলবে আমি তাই করব। কমলা হাত ছাড়িয়ে নিল না। আমার হাতের মধ্যে তার কোমল হাত দুটো পক্ষী শাবকের মতো থরথর করে কাঁপতে লাগলো। ঠিক এই সময়টাতেই হরনাথবাবু এসে হাজির হলেন। তিনি এতটাই বিচলিত এবং অন্যমনস্ক হয়েছিলেন যে প্রথমটায় আমাদের লক্ষ্যই করলেন না। আমি আগে আর কখনো তাকে এতটা বিচলিত হতে দেখিনি। মনে হলো কিছু একটা গুরুতর ব্যাপার বোধহয় ঘটেছে। অত্যন্ত ব্যগ্রভাবে মেয়েকে জিজ্ঞাসা করলেন, আমার খোঁজ নিতে এখানে কেউ আসেনি? কই না তো। এবার হরনাথবাবু অনেকটা আশ্বস্ত হলেন। আমি অনেকক্ষণ হলো এসেছিলাম। বিদায় নেবার জন্য উঠে দাঁড়ালাম। হরনাথবাবু আমার পিছন পিছন দরজা পর্যন্ত এসে বললেন, সত্যেন্দ্র, তুমি ইচ্ছে করলে আমার একটা বিশেষ উপকার করতে পারো। আপনি কি জানেন না হরনাথবাবু যে আপনি যা বলবেন তা করতে আমি কখনো দ্বিধা করব না? বেশ, তবে কাল তোমার সঙ্গে দেখা করে সব বলবো। সারাটা দিন একটা অধীর প্রতীক্ষায় কাটল। কিসের এ প্রতীক্ষা, কেন এ অস্থিরতা, তা আমি বলতে পারবো না। বিকেলে হরনাথবাবু আমার বাসায় এলেন। তখনও খুব শীত পড়েনি। তবুও দেখলাম একখানা মোটা চাদরে আপাতমস্তক ঢেকে রেখেছেন। মুখটা প্রায় দেখাই যাচ্ছে না। আমি অবাক হয়ে দেখলাম, অত্যন্ত ভয়ে ভয়ে ঘরের চারদিকটা চোখ বুলিয়ে নিয়ে যখন দেখলেন যে ঘরে আমি ছাড়া আর কেউ নেই, তখনই ভেতরে ঢুকে এলেন।
মুখ থেকে চাদরটা সরিয়ে নিয়ে চেয়ারে বসে বললেন, এই আসতে একটু দেরি হয়ে গেল, অনেকটা ঘুরে আসতে হলো তো। একটা লোক আমার পিছু নিয়েছিল, তবে রক্ষে এই যে আমি তার হাত ছাড়িয়ে শেষ পর্যন্ত আসতে পেরেছি। আমার এই চাদরের ভেতরে কি লুকোনো আছে সে যদি জানতে পারতো না। এই বলে হরনাথবাবু চাদরের ভেতর থেকে একটা বড় খাম বার করলেন। আমি দেখলাম খামটার গায়ে আগাগোড়া গালা মারা। তিনি অতি সাবধানে আমার সামনে খামটা রাখলেন। আমি অবাক হয়ে বললাম, এই দিনের বেলায় প্রকাশ্য রাস্তায় আপনার পিছু নিয়েছিল, সে কি? না না, তার জন্য মাথা ঘামিয়ে লাভ নেই। আমার উপর চাল চালতে এই গাদাদের এখনো অনেক দেরি আছে, এসব আমি গ্রাহ্য করি না। যাক, এই বিষয়ে আলোচনা করার আর কোনো প্রয়োজন নেই। তোমাকে কালই বলেছিলাম যে তুমি আমার একটা বিশেষ উপকার করতে পারো, সেই জন্যই আমি এখানে এসেছি। বলুন, কি করতে হবে? এই খামটা, এইটা খুব সাবধানে তোমার কাছে রাখো। তা তো রাখলাম, কিন্তু শুধু এই না আর কিছু বলবেন? হ্যাঁ, সব বলছি। এই খামটা খুব সাবধানে একটা জায়গায় লুকিয়ে রাখতে হবে, গোপন জায়গায় রাখবে। এর ভেতরে অনেক দামি জিনিস আছে। কি আছে সে কি তোমাকে বলবো? আপনার যদি বলবার ইচ্ছা না থাকে তো বলবেন না। না, তোমাকে বলতে আপত্তি নেই। তুমি এখন আমার একমাত্র বন্ধু, তোমার কাছে কোনো গোপন করব না। এই বলে হরনাথবাবু একবার দরজার দিকে তাকালেন, তারপর আমার দিকে একটু ঝুঁকে এসে বললেন, এই খামের ভেতরে ৩,৫৪০ টাকা। সামান্য নয়। এ তো অনেকটা টাকা। আপনি আমাকে রাখতে বলছেন কেন? আপনি কি বাড়ি ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন? না, তা ঠিক নয়। আমার কাছে এটা রাখা এখন আর নিরাপদ নয়, সেই কারণেই তোমাকে রাখতে বলছি। অনেক কষ্টে এই টাকা আমি জোগাড় করেছি কমলার বিয়ের জন্য। হরনাথের কথায় আমি একেবারে স্তম্ভিত হয়ে পড়লাম। তার মানে তার যে এত টাকা আছে কমলা তার কিছুই জানে না। সে যে 2 পয়সা উপার্জনের জন্য দিন রাত পরিশ্রম করে আহারের সংস্থান করছে, আর তার বাবা তাকে কিছু না বলে এতগুলো টাকা লুকিয়ে রেখেছে। খেটে খেটে মেয়ে যদি মরেই যায়, তাহলে তার বিয়ের জন্য এত টাকা কোন উপকারে লাগবে? এ তো মূর্খামি ছাড়া আর কিছুই নয়। হরনাথবাবুর ওপর আমার অত্যন্ত রাগ হলো, এবং সে রাগ আর গোপন করতে পারলাম না। 2-1 কথা বলেও ফেললাম, কিন্তু হরনাথবাবু রাগ করলেন না, বললেন, কমলার বিয়ের টাকায় আমি কিছুতেই হাত দেব না। আমি যা সহ্য করেছি সেসব যদি তোমাকে সহ্য করতে হতো সত্যেন্দ্র, তাহলে হয়তো তুমিও বুঝতে আমি যা করছি তা ঠিকই করছি। সংসারকে আমি খুব ভালো করেই চিনি। কমলার বিয়েতে আমি যদি টাকা দিতে না পারি, তাহলে শ্বশুর বাড়ি গিয়ে সারা জীবন তাকে কষ্ট পেতে হবে, হয়তো মরেই যাবে। আর যদি এই টাকাগুলোর জোরে কোনো বড় ঘরে ওর বিয়ে দিতে পারি, তাহলে ওর বাকি জীবনটা সুখেই কাটবে। হরনাথবাবুর কথায় আমার মনটা খারাপ হয়ে গেল। কমলার বিয়ের টাকা তিনি আমার কাছে রাখছেন, এ নিয়তির খেলা ছাড়া আর কিছুই নয়। আমি ইতস্তত করে বললাম, যদি আপনি মনে করেন যে আপনার বাড়িতে এই টাকা রাখা নিরাপদ নয়, তাহলে টাকাটা কোনো ব্যাংকে জমা রাখছেন না কেন? আমার এখানে থাকলেও যে চুরি যাবে না, তাই বা কে বলতে পারে? আপনার বাড়ি থেকে চুরি হতে পারলে এখান থেকেও তো হতে পারে। হরনাথবাবু আমার কথার কোনো উত্তর দিলেন না। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন, বোধহয় আমার মনের প্রকৃত ভাব বোঝবার চেষ্টা করছেন। অবশেষে বললেন, যে এই তোমার বন্ধুত্ব? আমি মূর্খ বলেই তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করেছিলাম। আপনি আমাকে সম্পূর্ণই বিশ্বাস করতে পারেন? আমি তো বুঝতে পারছি না আমি খারাপ কি বললাম। হরনাথবাবু আবার কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি এখনো কি ন্যাকামি করছো? হ্যাঁ, তুমি কি বলতে চাও যে তুমি কিছুই বুঝতে পারোনি? ঠিক ঠিক কত টাকা আছে তা কি আমি তোমাকে বলিনি? ইচ্ছে করেই বলেছি, যাতে তোমার কাছে আমার কাজের কোনো কিছু গোপন না থাকে। শোনো,
3,540 টাকা। ঠিক এই পরিমাণ টাকার কথা কি আমরা এর আগে অনেকবার বলাবলি করিনি? হ্যাঁ, বুঝতে পারছো না? এই পর্যন্ত বলে তিনি আমার মুখের দিকে অত্যন্ত কঠিনভাবে তাকিয়ে রইলেন। তার শীর্ণ মুখে কোটরের ভেতর ঢুকে যাওয়া চোখ দুটো যেন জ্বলতে লাগলো। আমার দম বন্ধ হয়ে এলো। হরনাথবাবু এ কি বললেন? বিশ্বব্রহ্মাণ্ড আমার চারিদিকে যেন সবেগে ঘুরতে লাগলো। আমি একটা কথাও বলতে পারলাম না। অনেকক্ষণ নির্নিমেষ তাকিয়ে থাকার পর হরনাথ বললেন, এই টাকা কোথা থেকে এসেছে তা তুমি জানো? আমি জানি তুমি আমাকে ধরিয়ে দেবে না। যোধমলের মতো মানুষদের মরাই উচিত। সে অনেকেরই সর্বনাশ করেছে, তার মৃত্যুতে বরং উপকারী হয়েছে। আমার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। আমি চারিদিকে অন্ধকার দেখতে লাগলাম। আমি হরনাথবাবুকে কিছু বলতে গেলাম, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। তবে আমার মুখের ভাব দেখে তিনি নিশ্চয়ই আমার মনের কথাটা বুঝতে পারলেন। বললেন, ভয় নেই, ভয় নেই, তুমি কোনো বিপদে পড়বে না। খবরের কাগজ পড়ে নিশ্চয়ই বুঝেছো যে আমি ভাবনা চিন্তা না করে কোনো কাজ করি না। হতে পারে পুলিশ একটু আধটু সন্দেহ করছে, কিন্তু তাতে তোমার তো ভয়ের কিছু নেই। নিশ্চিন্ত থাকো, পুলিশের চেয়ে আমার বুদ্ধি অনেক বেশি। আমি তাদের নাচাতে পারি। তবে টাকাটা আমি আর নিজের কাছে রাখতে চাইছি না। আর এখন বোধহয় বুঝতে পারছো যে এই মুহূর্তে ওটা ব্যাংকে রাখাটাও সম্ভব নয়। তবে তোমার কাছে থাকলে কেউই সন্দেহ করতে পারবে না। আমি এই হতভাগ্য লোকটার সামনে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছি। আমার কথা কইবার ক্ষমতা সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে। অথচ কিছু একটা করা দরকার, কিন্তু কি করা দরকার কিছুই ঠিক করে উঠতে পারছি না। আমার মাথার ভেতরে যেন সিংহনাদের মতো ধ্বনিত হতে লাগলো, কমলার বাবা খুনি। এই সময় কে দরজায় ধাক্কা মারল। আমি চমকে বলে উঠলাম, কে? হরনাথবাবু মুহূর্তের মধ্যে চাদরে মুখ চোখ ঢেকে ফেললেন। দরজা ঠেলে আমার কাজের লোকটি ঘরে ঢুকে একটা চিঠি দিয়ে গেল। আমি চিঠিখানা দেখছি। এই সময় হরনাথবাবু 3 লাফে দরজার কাছে পৌঁছে গিয়ে বললেন, চলি সত্যেন্দ্র, বাকি কথাটা পরে হবে। আমি তাকে এতটা ভয় পেতে আগে কখনো দেখিনি। যেন কোনো রকমে তখন পালাতে পারলেই বাঁচেন। আমি কোনো কথা বলবার আগেই তিনি বেরিয়ে পড়লেন। তাকে ধরে রাখবার ইচ্ছা আমারও ছিল না। তিনি চলে যাওয়ার পর মনে হলো যেন বুকের ওপর থেকে কে যেন একখানা বড় পাথর সরিয়ে নিল। মানুষের একই অধঃপতন, একই ঘোরতর পরিবর্তন। একদিন যাকে দেবতুল্য বলে জানতাম, আজ তিনি একজন খুনি, একজন চোর। আমি কি সত্যি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি? শুধু বিহ্বলতায় নয়, হৃদয়ের অন্তঃস্থলে একটা নিদারুণ আঘাতও অনুভব করলাম। যেন এক প্রগাঢ় প্রলয় অন্ধকারের মধ্যে আমার অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাচ্ছে। বোধহয় আর কেউ কখনো এমন সংকটাপন্ন অবস্থায় পড়েনি। যে কথা আমি এইমাত্র শুনলাম, তাতে হয় আমাকে এই চোর খুনির সহায়ক হতে হবে, অথবা কমলার বাবাকে ফাঁসি কাঠের দিকে এগিয়ে দিতে হবে। কতক্ষণ যে বিহ্বল হয়ে বসেছিলাম জানি না। দিনের আলো ফুরিয়ে গিয়ে কখন যে সন্ধ্যা নেমেছে খেয়াল করিনি। হঠাৎ দরজায় কড়ার আওয়াজ শুনে আমার চেতনা ফিরল। চমকে তাকিয়ে দেখি আমি অন্ধকার ঘরে বসে আছি। দরজা ঠেলে ঘরে ঢুকলেন ডাক্তার কেশববাবু। কি হে, এখনো ঘুমোচ্ছ নাকি? না না, ঘুমোচ্ছি না। দাঁড়ান, আলোটা জ্বালি। এখন আমি বসবো না। একটা খবর দেবার জন্য গাড়িটা এখানে দাঁড় করালাম। যোধমলের খুনি এতদিনে ধরা পড়েছে। খুনি ধরা পড়েছে? হ্যাঁ, এই ঘন্টাখানেক আগে। ও, ঘন্টাখানেক আগে? আপনি তার নাম শুনেছেন? না, নামটা জানা হয়নি। ইন্সপেক্টর ভারী বুদ্ধিমান, বিভিন্ন জায়গায় ফাঁদ পেতেছিলেন। কথায় বলে না, অতি চালাকের গলায় দড়ি। খুনি হয়েছে তাই। সে নাকি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছিল যে এ খুনি খুব বুদ্ধিমান, পুলিশের অত বুদ্ধি নেই যে তাকে ধরতে পারে। এর থেকেই পুলিশের সন্দেহ হয়। কদিন ধরেই গোপনে তাকে ফলো করছিল। আজ ধরে ফেল। ডাক্তারের কথায় আমার মাথায় যেন বজ্রাঘাত হলো। আলো জ্বালাবো বলে উঠেও
আলো জ্বালাতে পারছিলাম না। যদি আলোতে ডাক্তার আমার মুখের এই ভয়াবহ ভাবটা দেখতে পান, এই ভয়ে। কিন্তু কতক্ষণই বা আলো না জ্বালিয়ে পারা যায়, সুতরাং আলো জ্বালাতে হলো। আলো জ্বালা মাত্রই ডাক্তার বলে উঠলেন, কি হয়েছে তোমার? অসুস্থ নাকি? আমি অতি কষ্টে নিজেকে সংযত রেখে মাথা নাড়িয়ে না বললাম। জিজ্ঞাসা করলাম, না, ঘণ্টাখানেক আগে খুনি ধরা পড়েছে বললেন, আর কি কিছু শুনলেন? আর বিশেষ কিছু নয়, ওই কদিন ধরে ফলো করে আজ রাস্তা থেকে ধরেছে। হঠাৎ গ্রেপ্তার হওয়ায় নাকি এতটাই স্তম্ভিত হয়ে পড়েছিল যে অপরাধ অস্বীকার করতেও পারেনি। মনে মনে ভাবলাম, হরনাথবাবু তার মানে ভুল বলেননি। সত্যিই পুলিশ তার পিছু নিয়েছিল। তার বুদ্ধির অহংকার বৃথা গেল। কমলার মুখটা চোখের সামনে ভেসে উঠল। মিনমিন করে জিজ্ঞেস করলাম, খুনি যে টাকাগুলো চুরি করেছিল সে সম্বন্ধে কিছু শুনেছেন? না, টাকার কথা শুনিনি। আমি সামনে রাখা খামটা দেখিয়ে বললাম, সে টাকা এই খামের মধ্যে। ডাক্তার বিস্ফারিত চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, প্রফেসর, তুমি যে এমন রসিকতা করতে পারো এটা তো জানতাম না। রসিকতা করার অবস্থা আমার এখন নেই কেশববাবু। যদি সোয়া ঘন্টা আগেও আপনি এখানে আসতেন তাহলে আপনি খুনিকেও দেখতে পেতেন। তবে এখানেই আপনি তাকে দেখেছিলেন। এই যোধমলের খুন নিয়েই তার সঙ্গে আলোচনাও করেছিলেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলছো তুমি? তোমার সেই বন্ধু হরনাথবাবুর কথা বলছো কি? না প্রফেসর, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। এরপর আমি সব কথা তাকে বললাম। ডাক্তার দারুণ বিস্ময়ে সব কথা শুনে গেলেন। আমি থামলে তিনি বললেন, এমন ঘটনা আমি জীবনে শুনিনি। সত্যি বিশ্বাস করা কষ্টকর। লোকটাকে আমি একবারই মাত্র দেখেছি, কিন্তু সে যে এমন ভয়াবহ কাজ করতে পারে এইটা ভাবা কঠিন। আমি যেভাবে তাকে জানি তা যদি আপনি জানতেন তাহলে কখনোই এ ঘটনা বিশ্বাস করতে পারতেন না। এমন দরাজ মন, এমন পরোপকারী মানুষ বড় একটা দেখা যায় না। আর আজ পাকে চক্রে সেই কিনা। কিন্তু সে যাই হোক, তোমার আর এক মিনিটও এই খাম এখানে রাখা উচিত নয়। চলো, এখনই আমার সঙ্গে থানায় চলো। সেখানে আসামির সঙ্গে দেখা করতে চাইলে তারও ব্যবস্থা হয়ে যাবে। ওদের সকলের সাথেই আমার বিশেষ আলাপ আছে। চলুন, আমি আসামির সঙ্গেও একবার দেখা করতে চাই। থানায় এসে ডাক্তার বললেন, তুমি এখানে একটু দাঁড়াও, আমি সাহেবের সঙ্গে আগে দেখা করে আসি। তাহলে তোমাকে আর অযথা কতগুলো আজে বাজে জবাবদিহি করতে হবে না। ডাক্তার ভেতরে চলে গেলেন। আমি একটু ভয়ে ভয়েই বাইরে অপেক্ষা করতে লাগলাম। প্রায় 15 মিনিট পরে ডাক্তার আমাকে ভেতরে নিয়ে গেলেন। দেখলাম পেল্লায় একখানা টেবিলের উল্টো দিকে একটা চেয়ারে অত্যন্ত গম্ভীর মুখে এক সাহেব বসে আছেন। তিনি আমায় দেখে সামনের চেয়ারে বসতে ইঙ্গিত করলেন। আমরা দুজনেই তার সামনে বসলাম। সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি বলছেন যে লোক আপনাকে এই খামখানা দিয়েছিল সে যোধমলকে খুন করেছে বলে আপনার কাছে স্বীকার করেছে? হ্যাঁ, সে স্বীকার করেছে। এ লোককে আপনি অনেক দিন থেকে চেনেন? আমি হরনাথবাবু সম্পর্কে সব কথা সাহেবকে মোটামুটি সংক্ষেপে বললাম। তবে সাধ্যমতো চেষ্টা করলাম আমার বয়ান যাতে হরনাথবাবুর বিরুদ্ধে না যায়। সব শুনে সাহেব বললেন, তার এই স্বীকারোক্তি ছাড়া সে যে যোধমলকে খুন করেছে তার আর কোনো প্রমাণ আপনি পেয়েছেন? না, তিনি নিজেই আমাকে যেটুকু বলেছেন তাছাড়া আর কিছু প্রমাণ আমি পাইনি। তাহলে খামটাতে কি আছে তা এখনই দেখা উচিত। সাহেব খামখানা তুলে নিয়ে বললেন, এদিকে সরে আসুন। আমার মনে হয় এর ভেতরে যা আছে তা দেখে আপনারা বিস্মিত হয়ে যাবেন। তিনি একখানা কাঁচি দিয়ে খামের মুখ কেটে তার ভেতর থেকে একতারা কাগজের বান্ডিল বার করে আনলেন। সেই বান্ডিল আর একখানা সাদা কাগজে জড়ানো ছিল। সাহেব সেটাও খুলে ফেললেন। দেখলাম তার উপর লেখা রয়েছে, আমার কন্যা কমলার বিবাহের খরচ ৩,৫৪০ টাকা। এই লেখা পড়ে মনে হলো যেন আমার দম বন্ধ হয়ে আসছে।
সাহেব সে কাগজখানাও খুলে ফেললেন এবং সঙ্গে সঙ্গেই সশব্দে হেসে উঠলেন। আমি বিস্ফারিত চোখে সেই বান্ডিলের দিকে তাকিয়ে রইলাম। যা দেখলাম তাতে এতটাই স্তম্ভিত হয়ে গেলাম যে আমার কথা বলার ক্ষমতা বিলুপ্ত হলো। দেখলাম খামের মধ্যে নোট নেই, তার বদলে কয়েকখানা পুরনো চিঠি আর আজে বাজে কাগজ। ধরা গলায় বললাম, এসব কি? টাকা কোথায়? এ কি যোধমলেরই জিনিস? সাহেব বললেন, আপনি আমাকে সত্যিই অবাক করেছিলেন। খামের ভেতর টাকা আছে বলাতে আমি সত্যিই চিন্তিত হয়ে পড়েছিলাম। যোধমলের খুনি হিসাবে যাকে ধরা হয়েছে, যোধমলের টাকাই তার কাছ থেকে পাওয়া গেছে। সামান্য কিছু টাকা সে খরচ করে ফেলেছে, কিন্তু খুনির নাম হরনাথ নয়, রঘুনাথ। এ একসময় যোধমলের গদিতেই কাজ করত। এখন হয় আপনার বন্ধুটি আপনার সঙ্গে মজা করেছেন, অথবা তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। সাহেবের কথা শুনে আমি আনন্দে চিৎকার করে উঠলাম। তার মানে হরনাথবাবু খুনি নন? ডাক্তার বললেন, সে তো বেশ ভালোই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন চলো, বাইরে চলো। থানা থেকে রাস্তায় নেমে আসার পর আমি যেন খানিকটা ধাতস্থ হলাম। ডাক্তার বললেন, হরনাথবাবু বদ্ধ পাগল, উন্মাদ রোগে ভুগছেন। প্রথম দিনই আমার ডাক্তারি চোখে ব্যাপারটা ধরা পড়েছিল। ওর কথাবার্তা, হাবভাব আমার ঠিক স্বাভাবিক বলে মনে হয়নি। কিন্তু তুমি খারাপ ভাবতে পারো এই আশঙ্কায় আমি কিছু বলিনি। সে যাই হোক, তবে এরকম একজন লোকের সাথে বাস করা তার কন্যার পক্ষেও নিরাপদ নয়। ডাক্তারের কথা শুনে বুঝতে পারলাম কমলা কেন বিয়েতে রাজি হচ্ছিল না। সে জানে যে সে একজন উন্মাদের মেয়ে। ডাক্তার বললেন, হরনাথবাবুকে এখনই চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো উচিত। কিন্তু কমলার কি হবে? ওই ভগ্ন নির্জন পুরীতে সে একা বসবাস করবে। ডাক্তার বললেন, দেখো, বাপের দায়িত্ব না হয় আমিই নিলাম, আমার যোগাযোগ আছে। কিন্তু মেয়ের দায়িত্ব তো আর এই বয়সে আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। তাছাড়া তোমার মন আমি যদ্দূর বুঝেছি প্রফেসর, কমলার প্রতি তোমার একটা... ডাক্তার কথা শেষ না করে আমার মুখের দিকে একটা ইঙ্গিতপূর্ণ চাহনিতে তাকিয়ে রইলেন। আমি এ কথার কোনো উত্তর না দিয়ে বললাম, এখনই একবার কমলার বাড়িতে যাব ভাবছি। আপনি কি আমায় সঙ্গ দেবেন? ডাক্তার হাসতে হাসতে বললেন, তা তো যেতেই হবে। এই বিদেশ বিমুহে আমি তো এখন তোমার একমাত্র অভিভাবক। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম পাঁচকড়িদের গল্প পাপিষ্ঠ প্রতিভা। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, কমলা, রূপা, সত্যেন্দ্র এবং সাহেব, অনুপ, হরনাথ এবং ডাক্তারের সংলাপগুলো বললাম আমি, দীপঙ্কর। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।